সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের দেবব্রত স্যার বলছি। তো দেখো, আগের দিন আমরা প্রসবনের শ্রেণীবিভাগ করেছিলাম। তো আজকের দেখো প্রসবনের আর একটা শ্রেণীবিভাগ আছে, সেটা আমরা আজকের এই ভিডিওতে জানব। তো সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, দেখো তোমরা প্লেলিস্টে গিয়ে প্রাকৃতিক ভূগোলের চ্যাপ্টার, সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও এইভাবে তোমরা দেখতে পারো। এছাড়া দেখো একদম এই যে একদম দেখো কোণের দিকে একটা আই বটম দেখতে পাচ্ছ, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো। তো সমস্ত ছাত্রছাত্রীকে বলবো, দেখো ভিডিওগুলো বোঝার সময় পাশে একটা টেক্সট বুক রাখবে, তার সঙ্গে একটা নোটবুক রেখে দেবে, কারণ এখান থেকে অনেক এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন, 2 মার্কস অনেক প্রশ্ন আমি বলবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আর অবশ্যই দেখো, সমস্ত ছাত্রছাত্রীকে বলবো ভিডিওটা স্কিপ্ট না করে ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবে। আর ভিডিওটা একটু লেন্দি হবে, যেহেতু একটু বোঝানোর ব্যাপার আছে এবং তার সঙ্গে নোটও আলোচনা করব। তো চলো আর দেরি করব না, আমরা প্রশ্নটা দেখে নেব। তো দেখো আজকের যে প্রশ্নটা এখানে মূলত আমরা আলোচনা করতে চলেছি, সেই প্রশ্নটা দেখো, গঠন অনুসারে প্রসবনের শ্রেণীবিভাগ। তো দেখো, গঠনগত পার্থক্য অনুযায়ী প্রসবনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। 1 নম্বর দেখো অভিকর্ষজ প্রসবন, 2 নম্বর যেটা আছে অভিকর্ষ প্রসবন, এখানে বর্গেন্দ্রটা হবে না। আর মূলত দেখো এই যে দুটো শ্রেণীবিভাগ প্রসবনের গঠন অনুসারে, এই শ্রেণীবিভাগটা প্রথম কে করেছিলেন না, বিজ্ঞানী হচ্ছে ব্রায়ান। তোমরা নামটা লিখে নাও, ব্রায়ান। এটা 1 নম্বরের এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে গঠন অনুসারে প্রসবনের শ্রেণীবিভাগ এটা কোন ভূতত্ত্ববিদ করেছিলেন, তাহলে উত্তর কি হয়ে যাবে, ব্রায়ান। তারপরে দেখো, এখান থেকে তো আমরা গঠন অনুসারে প্রসবনের মূলত প্রধান দুটো শ্রেণীবিভাগ জেনে নিলাম, এই যে অভিকর্ষজ প্রসবন আর অভিকর্ষ প্রসবন। এগুলোর এবার কিছু উপবিভাগ আছে, সেগুলো আমরা সংজ্ঞা জানবো, তারপরে তাদের প্রত্যেকটা উদাহরণ চিত্রের সাহায্যে বুঝে নেব। ঠিক আছে? তো এবার দেখো, আমরা যেটা জানবো সেটা হচ্ছে অভিকর্ষজ প্রসবন কাকে বলে। তো এখানে দেখো একদম সহজ সরল ভাষায় প্রত্যেকটা সংজ্ঞা নেওয়া হয়েছে। সংজ্ঞাগুলো তোমরা খাতায় এইভাবে যদি তোমরা পরীক্ষায় লাগাতে পারো, আমি বললাম তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে। তো এখানে দেখো অভিকর্ষজ প্রসবন কাকে বলে, সংজ্ঞাটা দেখে নাও। যে সব প্রসবন থেকে অভিকর্ষজ টানে জল বের হয় তাকে অভিকর্ষজ প্রসবন বলে। তারপরে দেখো, এখান থেকে এটুকুই সংজ্ঞাটা মনে রাখলে আর কিছু দরকার নেই। এবার এখানে যেটা তোমাদের জানার দরকার, এই যে অভিকর্ষজ প্রসবনকে দেখো শ্রেণীবিভাগ আছে, এটাকে মানে ভাগ করা হয়েছে, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই শ্রেণীবিভাগ সম্পর্কে এবারে আমরা একটু জেনে নেব। দেখো অভিকর্ষজ প্রসবনকে মূলত 5টা ভাগে ভাগ করা যায়। 1 নম্বর যে ভাগটা আছে দেখো, অবনত জলপিট প্রসবন। 2 নম্বর আছে দেখো ঢাল প্রসবন। 3 নম্বর যেটা আছে দেখো ড্রাইক প্রসবন। 4 নম্বর আছে চ্যুতি প্রসবন। 5 নম্বর আছে ভোগলুসিয়ান প্রসবন। তো তোমাদের দেখো পরীক্ষায় 2 মার্কস আসতে পারে, 3 মার্কসের প্রশ্ন আসতে পারে যে প্রসবনের অভিকর্ষজ প্রসবনের শ্রেণীবিভাগটা আলোচনা করো। ঠিক আছে? তখন তোমরা যদি 3 মার্কসের আসে, তাহলে এই কোটা প্রশ্ন তোমাদের আলোচনা করতে হবে। তো এবার দেখো এই অভিকর্ষজ প্রসবনের প্রত্যেকটা যে শ্রেণীবিভাগ আছে সেগুলো আমরা জানবো। ঠিক আছে? তো এবার আমরা তাহলে প্রথম যে দেখো একদম শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে অবনত জলপিট প্রসবন, সেটা আমরা জেনে নেব। তো এই যে দেখো অবনত জলপিট প্রসবন, এটা কাকে বলে তার সঙ্গে আমরা কি জানবো, তার উদাহরণ। অবনত জলপিট প্রসবন কাকে বলে সংজ্ঞাটা দেখে নাও। জলপিট অবনত হয়ে ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে ভূগর্ভস্থ জলের নির্গমন ঘটিয়ে যে প্রসবন গঠিত হয় তাকে অবনত জলপিট প্রসবন বলে। তাহলে দেখো অবনত জলপিট প্রসবন কাকে বলছে, ধরো এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, এই ভূপৃষ্ঠ কোনো কারণে যদি একটু ছিদ্র বা মানে হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, তখন এই যে নিচে যে ভিতরে যে জলগুলো আছে, ধরো এগুলো সব জল আছে, হ্যাঁ, এই জলগুলো যখন ভূপৃষ্ঠের উপরে এইভাবে বেরিয়ে আসে, তখন তাকে আমরা কি বলছি, অবনত জলপিট প্রসবন। তো এরকম যদি একটা অবনত জলপিট প্রসবনের উদাহরণ তোমাদের পরীক্ষায় এসে থাকে, তাহলে দেখো যে কোনো ধরনের উচ্চভূমি বা পর্বতের পাদদেশে জলপিট উন্মুক্ত হলে এই প্রসবনের সৃষ্টি হয়ে থাকে। তো এবার দেখো এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দ্বিতীয় যেটা আছে, সেটা হচ্ছে দেখো ঢাল প্রসবন। তো এই ঢাল প্রসবন কাকে বলে, দেখো সংজ্ঞাটা আমরা জানবো। দেখো
প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তরের সংযোগস্থলে নতি ঢাল উন্মুক্ত হয়ে যে প্রসবন সৃষ্টি হয় তাকে ঢাল প্রসবন বলে। ধরো এটা আমাদের হচ্ছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের প্রবেশ্য শিলাস্তর, আর এটা হচ্ছে কি অপ্রবেশ্য শিলাস্তর। এই যে প্রবেশ্য আর অপ্রবেশ্য শিলাস্তরের যে সংযোগস্থল, ঠিক আছে, এই যে পোর্শনটা, এখানে নতি ঢালের জন্য, এরকম ঢালের জন্য এখানে যে প্রসবনের সৃষ্টি হয় তাকে আমরা কি বলছি? ঢাল প্রসবন। এবার ধরো আমরা এই অভিকর্ষজ প্রসবনের তৃতীয় যে শ্রেণীবিভাগটা আছে সেটা এবারে জানবো। এটার পাশে তোমরা বলবো, দেখো অবশ্যই স্টার দিয়ে রাখো, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাইক প্রসবন কাকে বলে? অবশ্যই এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো। 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো এর সংজ্ঞাটা দেখে নাও। কোনো ডাইক যদি প্রবেশ্য শিলাস্তর ভেদ করে উপরে ওঠে তখন তার সংযোগস্থলে যে প্রসবন সৃষ্টি হয় তাকে ডাইক প্রসবন বলে। এবার দেখো আমরা এই ডাইক প্রসবনটা একটু চিত্রের সাহায্যে বুঝে নেব। তো এখানে মূলত দেখো ডাইক প্রসবনটা বলতে কি বোঝানো হয়েছে সেটা দেখো, চিত্রটা দেখলেই তোমরা পরিষ্কার হয়ে যাবে। ধরো আর একটু ছোট করে নিই, বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এই যে ধরো আমাদের মূলত ধরো এটা হচ্ছে প্রবেশ্য স্তর, ঠিক আছে, পুরোটাই হচ্ছে প্রবেশ্য স্তর, আর এটা হচ্ছে অপ্রবেশ্য স্তর, ঠিক আছে। আমাদের সংজ্ঞায় কি বলেছে দেখো, প্রবেশ্য শিলাস্তর ভেদ করে, এই যে প্রবেশ্য শিলাস্তরে এই যে ভেদ করছে, ভেদ করে উপরে উঠে গিয়ে যখন কোনো প্রসবনের সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলছি? ডাইক প্রসবন, ঠিক আছে। এই চিত্রটা তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর একটা চিত্র। এবার দেখো যে সংজ্ঞাটা আমরা জানবো সেটা হচ্ছে 4 নম্বর যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে চ্যুতি প্রসবন কাকে বলে, ঠিক আছে। তো দেখে নাও চ্যুতি প্রসবন কাকে বলে। চ্যুতির ফলে প্রবেশ্য শিলাস্তরটি যদি অপ্রবেশ্য শিলাস্তরের উপরে উঠে যায় তখন চ্যুতি প্রসবন সৃষ্টি হয়। মূলত ধরো আমরা চিত্রের সাহায্যেই বুঝে নিই, তাই না? এরকম যদি বলে একটা চ্যুতি প্রসবনের উদাহরণ দাও, হিমাচল প্রদেশের মণিকরণের উষ্ণ প্রসবন, তাহলে কি প্রসবনের উদাহরণ? চ্যুতি প্রসবন। এটা একটা ইম্পর্টেন্ট উদাহরণ, এই উদাহরণটা মনে রাখতে পারো। তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে হিমাচল প্রদেশের নাও দিয়ে তোমাদের বললো যে মণিকরণের উষ্ণ প্রসবন কি ধরনের প্রসবনের উদাহরণ? চ্যুতি প্রসবন, ডাইক প্রসবন, না ঢাল প্রসবন? তো তাহলে উত্তরটা কি হয়ে যাবে? চ্যুতি প্রসবন। তো এবার দেখো আমরা যদি এটা চিত্রের সাহায্যে বুঝে নিই, দেখো মূলত চ্যুতি প্রসবন কাকে বলছে। মূলত দেখো এখানে যেটা বোঝানো হয়েছে চিত্রে, এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, এটাও অপ্রবেশ্য শিলাস্তর। এই যে যখন মূলত কি হচ্ছে দেখো, এই যে প্রবেশ্য শিলাস্তরটা মানে ধরো এই পোর্শন থেকে এই পোর্শন অবধি, দেখো আমাদের এই যে পোর্শনটা প্রবেশ্য শিলাস্তর, এই প্রবেশ্য শিলাস্তরটা যখন কি করছে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে উঠে যাচ্ছে তখন চ্যুতি প্রসবন সৃষ্টি হয়। এটা ঠিক তোমরা দেখো একদম যেই পাত মানে পাত সংস্থান যে মানে পাত সংস্থান তত্ত্বটা আছে তোমরা যে ক্লাস 11-এ পড়েছো, সেরকম যখন মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত একে উপরে উপরে উঠে যায় তখন সংঘর্ষে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। তো এটাও ঠিক একই রকম, এখানে মূলত অপ্রবেশ্য শিলাস্তরের উপর যখন প্রবেশ্য শিলাস্তরটা উঠে যাচ্ছে তখন তাকে আমরা কি বলছি? চ্যুতি প্রসবন। এবার দেখো যে প্রসবনটা আলোচনা করব সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো, এখান থেকেই তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো ভোকলুসিয়ান প্রসবন কাকে বলে? সংজ্ঞাটা একদম পরিষ্কারভাবে আমরা বুঝে নেব। চুনাপাথর অঞ্চলে ভৌমজল ভূগর্ভে প্রবাহিত হয়ে কোনো ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে এসে যে প্রসবন সৃষ্টি হয় তাকে ভোকলুসিয়ান প্রসবন বলে। তাহলে দেখো ভোকলুসিয়ান প্রসবন কাকে বলছে আমরা চিত্রের সাহায্যে বুঝবো পরে, সংজ্ঞাটা তোমরা এখান থেকে লিখে নাও। উদাহরণটা দেখে নাও, যদি এরকম বলে দেয় একটা ভোকলুসিয়ান প্রসবনের উদাহরণ কি, মুসৌরির কেম্পটি জলপ্রপাত। মুসৌরি কোথায় অবস্থিত বলা হয়? তাহলে হবে উত্তরাখণ্ডের। তো উত্তরাখণ্ডের মুসৌরির কেম্পটি জলপ্রপাত হচ্ছে কি ভোকলুসিয়ান প্রসবনের উদাহরণ। আর এই ভোকলুসিয়ান যে নামকরণটা এটা কে করেছিলেন? ফ্রান্সের ফন্টেন দ্য ভ্যাকলুস, ইনি প্রথম এই প্রসবনের নাম দিয়েছেন ভোকলুসিয়ান প্রসবন। তার নাম অনুসারে এই প্রসবনের নাম হয়েছিলেন ভোকলুসিয়ান প্রসবন। এটা তোমরা খাতায় নোট করে নিতে পারো, ফন্টেন দ্য ভাকলুস। আর দেখো এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো এসে থাকে এই তোমাদের ভোকলুসিয়ান প্রসবন থেকে, সেটা হচ্ছে দেখো এই যে ভোকলুসিয়ান প্রসবনটা হচ্ছে এটা একটা কি প্রসবন?
এটা হচ্ছে দ্রবণ প্রসবন, এটা তোমরা একটু খাতায় নোট করবে, এটা একটা হচ্ছে মূলত দ্রবণ প্রসবন। তারপরে ধরো এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, এই ফোকলুসিয়ান প্রসবনটা মূলত কোন অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে? চুনাপাথর অঞ্চলে, এটাও একটা এমসিকিউ প্রশ্নের জায়গা থাকে এখান থেকে। আর এর যদি উদাহরণ বলে দেয় তাহলে মুসোহরির কেম্পটি জলপ্রপাত। ঠিক আছে, এবার আমরা দেখো চিত্রের সাহায্যে পুরো বুঝে নেব, যে সংজ্ঞাটা পুরো জানবো। তাহলে দেখো আমরা চিত্রের সাহায্যে যেটুকু জানবো, এই যে পোর্শনটা এটা হচ্ছে কি, এই যে পুরো পোর্শনটা হচ্ছে কি আমাদের চুনাপাথর অঞ্চল, আর এটা হচ্ছে অপবেশ্য স্তর, এটাও অপবেশ্য স্তর। আর এই অপবেশ্য স্তরে দেখো মূলত কোনো কারণে ভূগর্ভের জল যদি একটা জিনিস দেখো, ভৌম জল যখন ভূগর্ভে প্রবাহিত হয়, ভূপৃষ্ঠের উপর থেকে এই জলটা যখন প্রবাহিত হচ্ছে, তার মধ্যে কিছুটা জল যখন এই ভূগর্ভে প্রবেশ করছে, তখন ভূগর্ভের আবার নিচে এই কঠিন শিলা থেকে যখন কোনো একটা প্রসবনের সৃষ্টি হয়, তাকে আমরা তখন কি বলছি না ফোকলুসিয়ান প্রসবন। ঠিক আছে, তো এবার আমরা এটা কি জানলাম, এটা হচ্ছে অভিকর্ষজ প্রসবনের সবকটা শ্রেণীবিভাগ আমরা জানলাম। এবার আমরা দেখো একদম আবার মেন পয়েন্টে চলে যাব, 2 নম্বর যে পয়েন্টটা আছে আমাদের অভিকর্ষজ প্রসবন, তাই তো। এই অভিকর্ষ প্রসবন কাকে বলে তার সংজ্ঞাটা জানবো, তার কতগুলো শ্রেণীবিভাগ আছে সেগুলোও জানবো, আবার শ্রেণী বিভাগগুলোর সংজ্ঞা জানবো, চিত্রের সাহায্যে বুঝবো। ঠিক আছে, এই অভিকর্ষজ প্রসবন এটা বর্কিঞ্জটা হবে না, এটা অভিকর্ষ প্রসবন হবে। এর সংজ্ঞাটা দেখে নাও, পৃথিবীর অভিকর্ষ টানের বিপরীত দিক অনুসরণ করে যে সব প্রসবন থেকে জল বেরিয়ে আসে তাদের অভিকর্ষ প্রসবন বলে। ঠিক আছে, তাহলে কি দেখো পৃথিবীর মূলত কি হয়, অভিকর্ষ টান একটা আছে তো পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যখন আকর্ষণ করে, সেটাই হচ্ছে কি অভিকর্ষ টান। আর এই অভিকর্ষ টান অনুসরণ করে যখন কি হয় প্রসবনের জল বাইরে বেরিয়ে আসে ভূপৃষ্ঠ থেকে, তখন তাকে আমরা কি বলছি অভিকর্ষ প্রসবন। তো এই দেখো এই অভিকর্ষ প্রসবনকে মূলত 3টে ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই 3টে ভাগ দেখো আমরা জেনে নেব। প্রথম যে শ্রেণীবিভাগটা দেখো সেটা হচ্ছে আতেজীয় প্রসবন, এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে গিজার, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আগ্নেয় প্রশমন। এবার এই 3টে প্রশ্ন আমরা জেনে নেব। তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে, এই আতেজীয় প্রসবন কাকে বলে। ঠিক আছে, তো আতেজীয় প্রসবন দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই আতেজীয় প্রশ্নটা দেখো, আতেজীয় প্রসবন কাকে বলে দেখে নেব। দেখো সংজ্ঞা, ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের অধোভঙ্গে দুটি অপবেশ্য শিলার মাঝখানে প্রবেশ্য শিলা অবস্থান করলে জল দ্বারা আবদ্ধ প্রবেশ্য স্তরের কূপ খনন করলে আতেজীয় প্রসবন সৃষ্টি হয়। এটা মূলত কি বোঝানো হয়েছে তোমাদের যদি একটু চিত্রের সাহায্যে বোঝানো যায়, ধরো এটা হচ্ছে আমাদের এরকম 3টে স্তর আছে। ঠিক আছে, এটা 3টে স্তর আছে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের অপবেশ্য শিলাস্তর, নিচেরটাও হচ্ছে কি আমাদের অপবেশ্য শিলাস্তর। ঠিক এই পোর্শনে যেটা আছে এটা কি জল দ্বারা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় আছে। আর যদি মূলত এখানে কোনো নলকূপ খনন করা হয় বা টিউবওয়েলের পাইপ, যদি তোমরা দেখবে তোমাদের আশেপাশে যখন টিউবওয়েল বসানো হয় তখন এরকম অনেকটা ভিতরে মিনিমাম 1000 ফুট নিচে জল মানে যে পাইপটাকে ঢোকানো হয়, তবেই কিন্তু মূলত আমরা ফ্রেশ যে ভৌম জল বা পানীয় জল সেটা পেয়ে থাকি। এরকম যদি কোনো একটা নলকূপ খোলা হয় তখন এখান থেকে জলটা বেরিয়ে আসে, তখন তাকে আমরা কি বলছি আতেজীয় প্রসবন। ঠিক আছে, বুঝতে পারলে। তো এই আতেজীয় প্রসবনের উদাহরণ যদি তোমাদের পরীক্ষা এসে থাকে তাহলে ভারতের পন্ডিচেরি কি ধরনের প্রসবন, সেটা হয়ে যাবে কি আতেজীয় প্রসবন। বুঝতে পারলে। তো দেখো আমরা প্রথমটা জেনে নিলাম, এবার আমরা দ্বিতীয় যে শ্রেণীবিভাগটা আছে দেখো বা উপবিভাগ আছে অভিকর্ষ প্রসবনের। তো দ্বিতীয় যেটা আছে দেখো গিজার, এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 2 মার্কসের জন্য। এই গিজার প্রসবন কিভাবে সৃষ্টি হয়, তারপর তোমাদের যে ফোকলুসিয়ান প্রসবনটা বোঝালাম সেটাও কিভাবে সৃষ্টি হয় চিত্রের সাহায্যে আলোচনা করো, 3 মার্কসের তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো এর সংজ্ঞাটা দেখে নাও, উষ্ণ প্রসবনের জল ও বাষ্প নিয়মিতভাবে কিছুক্ষণ পর পর প্রবল বেগে ও সশব্দে বেরিয়ে আসলে গিজার বলে। তো এরকম একটা গিজার প্রসবনের যদি উদাহরণ তোমাদের বলে দেয়, তো আমেরিকার ওল্ড ফেথফুল হচ্ছে কি একটা গিজার প্রসবন। তো গিজার প্রসবন কাকে বলে দেখো চিত্রের সাহায্যে যদি বোঝানো যায়, মূলত ধরো এটা আমরা সাপোজ দেখো এটা আমরা ধরে নিলাম কোনো একটা আগ্নেয়গিরি ধরে নিতে পারো স্বাভাবিকভাবে। এই আগ্নেয়গিরি থেকে যখন ম্যাগমাটা
যখন বাইরে বেরিয়ে আসে তখন কি করছে, প্রচণ্ড গতিতে এবং সশব্দে বাইরে বেরিয়ে আসে, এরকম বিস্তীর্ণ অঞ্চলে এইভাবে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। তখন সেই প্রস্রবণটাকে আমরা কি বললাম, গিজার প্রস্রবণ, ঠিক আছে। তো লাস্ট যে শ্রেণীবিভাগটা আছে দেখো, সেই শ্রেণীবিভাগটা জানবো, বা লাস্ট যে উপবিভাগটা আছে অভিকর্ষ প্রস্রবণের। আচ্ছা দেখো, এখানে মূলত আচ্ছা দেখো, একটু সমস্যা হয়ে গেছে। তো তোমরা একটু আগ্নেয় প্রস্রবণটা একটু নিজেরাই একটু লিখে নাও, আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটু স্ক্রিনে একটু সমস্যা হয়ে গেছে। তো আগ্নেয় প্রস্রবণটা দেখো, আগ্নেয় প্রস্রবণটা তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। আগ্নেয় প্রস্রবণ কাকে বলে যদি দেখো তোমাদের পরীক্ষায় আসে, আগ্নেয় শিলার মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়ে আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ভূগর্ভের ম্যাগমা, ঠিক আছে, যখন বাইরে বেরিয়ে আসে, ধরো এটা যদি আমরা ধরে নিই, এটা হচ্ছে আমাদের আগ্নেয়গিরি, ঠিক আছে। এই আগ্নেয়গিরি থেকে যখন ম্যাগমাটা বাইরে এরকম বেরিয়ে এসে, ঠিক আছে, জ্বালামুখ, এটাকে বলা হয় জ্বালামুখ। এই যেখান থেকে মূলত আগ্নেয়গিরি থেকে বেরোচ্ছে এটা হচ্ছে প্রধান জ্বালামুখ, ঠিক আছে। তো এই জ্বালামুখ দিয়ে যখন জল প্রবাহিত হয়ে আগ্নেয়গিরির ভূগর্ভে অন্তত গরম অবস্থায় বেরিয়ে আসে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো, আগ্নেয় প্রস্রবণ। তাহলে দেখো, আগ্নেয় প্রস্রবণটা একটু ভালো করে বুঝে নাও বা খাতায় তোমরা লিখে নাও। আগ্নেয় প্রশমন কাকে বলছি, যখন এই আগ্নেয়গিরির ম্যাগমা এইভাবে কি জ্বালামুখ, এটাকে বলা হয় প্রধান জ্বালামুখ, এখান থেকে বেরিয়ে আসে, তাহলে নিশ্চয়ই আগ্নেয়গিরির জল বেরোচ্ছে, মানে এই জলটা কি হবে, গরম জল। যখন ভূপৃষ্ঠে বেরিয়ে এসে যে প্রশমনের সৃষ্টি করে তাকে আমরা কি বলছি তাহলে, আগ্নেয় প্রশমন। আর এখান থেকে দেখো, তো একটু টেকনিক্যাল ফল্ট হয়েছে আমাদের, তার জন্য আমি তোমাদের কিছু প্রশ্ন বলবো, সেই প্রশ্নগুলো এখান থেকে তোমরা নোট করে রাখতে পারো, সেগুলোও খুব ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদের মূলত দেখো, এই সম্পূর্ণটা বলতে পারে তোমাদের গিজার অনুসারে প্রস্রবণের শ্রেণীবিভাগ আলোচনা করো। এটা কত নম্বরে তোমাদের পরীক্ষায় আসতে পারে, 7 মার্কসের মতন, 7 মার্কসের মতন করবে, ঠিক আছে। এখানে যে শ্রেণীবিভাগগুলো দেখালাম, এইভাবে সহজ সরল সংজ্ঞাগুলো ছোট ছোটোভাবে দিতে পারো, আর 2 থেকে 3টে বা 4টে, আর যারা ভালো পারবে 5টা ছবি দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি মূলত তোমাদের 5 মার্কসের এসে থাকে তাহলে আর একটু শর্ট করবে, সেখানে শুধু সংজ্ঞা উদাহরণ দেবে আর মূলত 2-3টে ছবি, আর বেশি তোমরা লিখতে যাবে না, ঠিক আছে। বৈশিষ্ট্য টৈশিষ্ট্য কিছু লেখার দরকার নেই। আর এখান থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বেশি, সেটা হচ্ছে ডাইক প্রস্রবণ, ভোগলুসিয়ান প্রস্রবণ, আতেজীয় প্রস্রবণ আর গিজার, এই কটা খুব ইম্পর্টেন্ট। আর যে এমসিকিউগুলো বললাম সেগুলো তোমরা নোট করে রাখবে, এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। তো যদি বলবো, দেখো ভিডিওগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ লাগে বা যদি ভিডিওগুলো পছন্দ হয় তাহলে পুরো লাইক কমেন্ট বন্ধুদের শেয়ার করো, তার সঙ্গে সঙ্গে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরের দিন আমরা আলোচনা করব আতেজীয় কূপ কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা জানবো, হ্যাঁ।